সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই এই করোনা দুর্যোগে বাসায় থেকে সুস্থ আছো এবং ভালো আছো। আমরা সবাই তোমাদের জন্য এই দোয়াই করি যেন তোমরা সুস্থ থাকো, সুস্থভাবে বাসায় থেকে পড়াশোনা করতে পারো। তোমাদের স্বাগতম জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আমি সুফিয়া আক্তার। দশম এবং নবম শ্রেণীর জন্য বাংলা ব্যাকরণের সমাস বিষয় নিয়ে আমি আলোচনা করেছিলাম গত ক্লাসে। আজকে এটার দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। সমাস বুঝতে হলে তোমাদেরকে প্রথম ক্লাসটা অবশ্যই দেখতে হবে। প্রথম ক্লাসটা একটু ভালো মতো তোমরা যদি আয়ত্ত করতে পারো তাহলে তোমাদের সমাস চিনতে খুব বেশি কষ্ট হবে না। তোমরা সমাসটাকে অনেকে পড়তেই চাও না, এটাকে মানে খুব দ্রুত স্কিপ করতে চাও। তোমরা মনে করো যে যাই আসুক না কেন অল্প একটু দেখে গেলে কমন পড়লে পড়বে, না পড়লে না পড়বে, কিন্তু এটা তোমাদের ইন্টারমিডিয়েটের ক্ষেত্রে অনেক বিশাল কাজে দিবে। যদি তোমরা 9-10-এ এই সিলেবাসটা ঠিকমতো, অধ্যায়টা ঠিকমতো না বুঝে থাকো তাহলে তোমরা ইন্টারে গিয়ে কিন্তু খুব ভালো একটা বিপদে পড়ে যাবে। তা আসো আজকে আমরা সমাস নিয়ে আলোচনা করি। গত ক্লাসে আমি বলেছিলাম যে সমাস হচ্ছে 6 প্রকার এবং সমাস চিহ্নিতকরণের উপায়গুলো বলেছিলাম, অর্থ অনুসারে যে সমাসগুলো নির্ণয় করা যায় সেটার কথা বলেছিলাম। আজকে আমরা মূলত যে 6 প্রকার সমাস তার 3টা নিয়ে আমরা আজকে আলোচনা করব। শুরুতেই চলে যাচ্ছি দ্বন্দ্ব সমাসে। দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব কথাটার মানেই কেমন একটা ঝগড়া ঝগড়া মনে হয়, তাই না? দ্বন্দ্ব অর্থই হচ্ছে আসলে ঝগড়া। কিন্তু শুধু কি ঝগড়া? দ্বন্দ্ব সমাস চিহ্নিত করতে গেলে আমাদের কিছু বিষয়ের উপরে লক্ষ্য রাখতে হবে। যেমন উভয় পদ প্রাধান্য পাবে, সমস্ত পদে হাইফেন থাকে, মূলত আমরা দ্বন্দ্ব সমাস নির্ণয় করতে গেলে এই 3টা জিনিস আমাদেরকে আয়ত্ত করতে হবে। উভয় পদ প্রাধান্য পাবে, সমস্ত পদে হাইফেন থাকবে, আর হচ্ছে ব্যাস বাক্যে ও কথাটি দিতে হবে। আচ্ছা, এটার বিষয়টা কি? উভয় পদ প্রাধান্য পাবে। আমি গত ক্লাসে তোমাদেরকে বলেছিলাম যে একটা সমাসের 2টা অংশ থাকে, 2টা অংশের মধ্যে একটা পূর্বপদ একটা পরপদ। ছোট যে অংশটা একটা হচ্ছে ব্যাস বাক্য আর একটা হচ্ছে ছোট অংশ, সেই সমাসবদ্ধ যে শব্দটা সেটাকে বলা হয় হচ্ছে সমস্ত পদ। সমস্ত পদে হাইফেন দেয়া থাকবে, ওইটা দেখলেই তোমরা নির্ণয় করতে পারবে যে এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। আর যখন এটাকে ব্যাস বাক্যে পরিণত করতে হবে তখন শুধুমাত্র এই হাইফেনটা তুলে ও ব্যবহার করলেই হবে। যেমন আমি এখানে কিছু শব্দ লিখছি। বাবা মা, উঁচু নিচু, সাত পাঁচ, এখানে কিছু শব্দ দেওয়া হয়েছে দেখো, বাবা মা, উঁচু নিচু, সাত পাঁচ, দা কুমড়া, আরও কিছু থাকতে পারে, যেমন ধরো কাপড় চোপড়। আর হচ্ছে গিয়ে দেশে বিদেশে। এবার আমরা একটু খেয়াল করি, যদি বৈবাহিক সম্পর্ক থাকে যেমন বাবা মা, চাচা চাচি, দাদা দাদি, এগুলো হচ্ছে মিলনার্থক। দ্বন্দ্ব সমাস নানাভাবে হতে পারে। মিলন অর্থে, উঁচু নিচু এটা হচ্ছে বিপরীত অর্থে, সাত পাঁচ সংখ্যাবাচক অর্থে,
দা কুমড়া বিরোধ অর্থে, সমার্থক, আমরা একটু দেখি। বাবা মা এই ইয়াটা মিলন অর্থ হয়ে থাকে। এখানে আমি ব্যাস বাক্য ব্যবহার করব হচ্ছে বাবা ও মা। উঁচু নিচু বিপরীত অর্থে ব্যবহার হয়ে থাকে। উঁচু ও নিচু, উঁচু নিচু। 7-5 সংখ্যাবাচক অর্থে ব্যবহার হয়ে থাকে। 7 ও 5 7-5। তারপরে দা কুমড়া বিরোধ অর্থে, অর্থাৎ কারোর সাথে দ্বন্দ্ব লাগার ক্ষেত্রে বিরোধ অর্থে বোঝায় দা কুমড়া, অহিনকুল। তারপরে হচ্ছে কাপড় চোপড়। কাপড় চোপড় হচ্ছে সমার্থক বা সহচর শব্দযোগে হয়। এখানে দেখো দেশে বিদেশে, এখানে আমি লিখেছি অলুক। অলুক কথাটা কি একটু খেয়াল করি আমরা। এই যে আমি শব্দগুলো লিখেছি, এই শব্দগুলো কিন্তু সব কয়টা হচ্ছে মূল শব্দ। সব কয়টা হচ্ছে কি মূল শব্দ। আর এখানে এসে দেখো এই মূল শব্দের সাথে দেশ যোগ এ, বিদেশ যোগ এ, অর্থাৎ এখানে মূল শব্দ হচ্ছে দেশ, এর সাথে বিভক্তি যুক্ত হয়েছে এ। মূল শব্দ হচ্ছে বিদেশ, এখানে বিভক্তি যুক্ত হচ্ছে এ। সমাসের ক্ষেত্রে তোমরা এই জিনিসটা একটু খেয়াল রাখবে যে মূল শব্দের সাথে যদি বিভক্ত যুক্ত হয়ে কোনো শব্দ গঠিত হয় তাহলে সেটাকে বলা হয় হচ্ছে অলুক। বিভক্তি যুক্ত হয়ে যদি কোনো শব্দ হয় তাহলে সেটাকে কি বলা হয়? অলুক বলা হয়। এটা হচ্ছে অলুক দ্বন্দ্ব। তাহলে দেশে বিদেশে এটা আমরা ব্যাস বাক্য করবো কিভাবে? দেশে ও বিদেশে, দেশ বিদেশে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি দ্বন্দ্ব সমাস। তাহলে দ্বন্দ্ব সমাস চেনার আমাদের উপায় হচ্ছে দুটো। একটা হচ্ছে উভয় পদ প্রাধান্য পাবে। উভয় পদ, এই যে দুইটা পদ, এখানে দুইটা পদই শব্দটার মধ্যে প্রাধান্য পাচ্ছে। আরেকটা হচ্ছে সমস্ত পদে কি থাকবে? হাইফেন থাকবে। সমস্ত পদে হাইফেন থাকলে আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। সমস্ত পদে হাইফেনটা তুলে দিয়ে ব্যাস বাক্য তৈরি করার সময় আমরা হাইফেন তুলে দিয়ে ও ব্যবহার করলে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। মোটামুটি গেল, এটা হচ্ছে দ্বন্দ্ব সমাসের বিষয়। এবার আসো আমরা আলোচনা করব দ্বিগু সমাস নিয়ে। দ্বিগু সমাস, দ্বিগু সমাস আমরা চিনব কিভাবে? দ্বিগু সমাসের শুরুতে আমাদের হচ্ছে পরপদ প্রধান থাকবে। পরপদ প্রধান, সংখ্যাবাচক শব্দ, পরপদ প্রধান সংখ্যাবাচক শব্দ। আর ব্যাস বাক্যে দ্বিগু সমাস নির্ণয় করতে গেলে আমরা দেখব যে এখানে পরপদটা প্রাধান্য পাবে, শুরুতে সংখ্যাবাচক শব্দ থাকবে, আর সমাহার দিয়ে আমরা ব্যাস বাক্য তৈরি করতে হবে। আমি গত ক্লাসে দ্বিগু সমাসের এসে তোমাদের বলেছিলাম যেটা সংখ্যাবাচক শব্দ দিয়েই শুরু হবে। যেমন ত্রিফলা, চৌরাস্তা, পঞ্চবটি, নবরত্ন, আর হচ্ছে পশুরি। দেখো ত্রি, চৌ, পঞ্চ। ত্রি মানে হচ্ছে 3, চৌ মানে হচ্ছে 4, পঞ্চ মানে হচ্ছে 5। এগুলোতে কিন্তু আমরা বলছি যে পরপদ প্রাধান্য পাবে। এটাকে যদি আমি ব্যাস বাক্য তৈরি করি, ত্রি ফলের সমাহার। ত্রিফলের সমাহার, পরপদটা কিন্তু প্রাধান্য পাচ্ছে। আমাদের কিন্তু এখানে সংখ্যাবাচক জিনিস দেখার কথা না, আমরা দেখব কি ফলা,
অর্থাৎ ত্রিফলা, 3টা ফলের সমাহার দিয়ে কিন্তু এখানে ত্রিফলা তৈরি করা হয়েছে। চৌরাস্তা, 4 রাস্তার সমাহার, এটা সংখ্যাবাচক শব্দ, কিন্তু প্রধান পাচ্ছে কি আমাদের রাস্তাটা চেনার কথা, পরপরটা প্রাধান্য পাচ্ছে। পঞ্চবটি, বটি মানে কিন্তু দা বা কিনা বলে বটি, সেই বটিকে বোঝাচ্ছে না, এটা বোঝা হচ্ছে বট গাছকে, 5টা বট গাছের সমাহার। আর নবরত্ন, এখানে 2টা জিনিস একটু তোমাদের কাছে নতুন, এবং এই 2টা জিনিস একটু অন্যরকমভাবে আসতে পারে। যেমন নবরত্ন, নবরত্ন মানে কি? নব বলতে আমরা বুঝি হচ্ছে নতুন, ঠিক আছে, নব বলতে কিন্তু আমরা নতুন বুঝি, এখানে নবরত্ন কিন্তু নতুন অর্থে ব্যবহার করা হয়নি, এটা নব এই নবরত্ন বলতে 9টা রত্নের কথা বোঝানো হয়েছে। 9টা রত্ন কি হীরা, মানিক, জহর সেগুলো না, আসলে 9টা রত্ন বলতে রাজা সম্রাট আকবরের আমলে তার রাজ দরবারে 9 জন জ্ঞানীগুণী ব্যক্তি ছিলেন, তাদেরকে একত্রে নবরত্ন বলা হতো, সেইখান থেকে এই নবরত্ন কথাটা এসেছে। আর আরেকটা হচ্ছে পশুরি, এটা বলতে কি আসলে পশু বোঝাচ্ছে না, এটা হচ্ছে 5 শেরের সমাহার। সের আগে একসাথে মাপার 1 কেজি 2 কেজি এরকম, এখন আমরা যেরকম দেখি, আগে অনেক আগে এই জিনিসটা ছিল না, বড় একটা পাত্র 5 সের ওজন করা হতো, সেই 5 সেরকে একসাথে পশুরি বলা হতো, পাত্রটার নামই ছিল হচ্ছে পশুরি, সেখান থেকে এই জিনিসটা এসেছে। এই 2টা জিনিস একটু আনকমন, অন্যরকমভাবে বোঝা যায়। এছাড়া আর দ্বিগু সমাসে এই 3টা জিনিস মোটামুটি আয়ত্ত করলেই তোমরা দ্বিগু সমাসটা ধরতে পারবে, যে পরপদ, প্রধান, সংখ্যাবাচক শব্দ আর ব্যাস বাক্যে সমাহার কথাটা লিখতে হবে। বোঝা গেল? এখন আমরা দেখব যে দ্বন্দ্ব সমাস দেখলাম, দ্বিগু সমাস দেখলাম, এবার আমরা দেখব হচ্ছে অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব সমাস, অব্যয়ীভাব সমাসে পূর্বপদ প্রাধান্য পাবে। দুইটা জিনিস আমাদের মনে রাখতে হবে, যে অব্যয়ীভাব সমাসে পূর্বপদটা প্রাধান্য পাবে, আর হচ্ছে শুরুতে উপসর্গ থাকে অথবা যথা দিয়ে শুরু হয়। যেমন আজীবন, আমরণ, আকণ্ঠ, উপকূল, যথারীতি। একটু দেখো, আমি বলেছি যে পূর্বপদ প্রাধান্য পাবে, এটাকে যদি আমি আজীবন অর্থাৎ মরণ পর্যন্ত, আজীবন বলতে আমরা কি বুঝি? সারা জীবন, যত দিন পর্যন্ত আমরা বেঁচে আছি সেটাকেই বলা হয় হচ্ছে আজীবন। তাহলে মরণ পর্যন্ত এটা হচ্ছে আজীবন, তাহলে মরণ হচ্ছে পূর্বপদ, এখানে প্রাধান্য পাচ্ছে কি? পূর্বপদ প্রাধান্য পাচ্ছে। আর এটা কি বলেছি? শুরুতে উপসর্গ থাকে, আটা হচ্ছে উপসর্গ, আমরণ মরণ, এটা হচ্ছে জীবন পর্যন্ত হবে, এটা হবে মরণ পর্যন্ত। তারপরে দেখো, এটা উপসর্গ, উপকূল, কুলের সমীপে উপকূল, তাহলে এই উপটা হচ্ছে উপসর্গ। হা ঘরে, যথারীতি,
রীতিকে অতিক্রম, রীতিকে অতিক্রম এটা হচ্ছে যথারীতি। তাহলে আমরা দেখলাম যে শুরুতে উপসর্গ থাকে এবং শুরুতে কি থাকে, যথা দিয়ে শুরু হয়। তাহলে অব্যয়ভাব সমাসে আমাদের দুইটা জিনিস মনে রাখতে হবে, একটা হচ্ছে পূর্বপদ প্রধান থাকবে, আর একটা হচ্ছে শুরুতে উপসর্গ বা যথা দিয়ে আমাদের এটা শুরু হবে। তাহলে এই যে সমাস নির্ণয়ের যে বিষয়গুলো, সমাস নির্ণয় করতে গেলে আমরা যে সমস্যাটার মধ্যে সমস্যাটায় পড়ি, দেখো তিনটা সমাস কিন্তু তোমাদের কাছে খুব ইজিলি শেষ হয়ে গেল। যেমন দ্বন্দ্ব সমাস চিনতে গেলে আমরা কি করতে হবে, যেখানে দেখতে হবে যে পূর্বপদ পরপদ দুইটা পদ থাকবে, দুইটা পদকেই আমরা প্রাধান্য দিব, ব্যাস বাক্যের ভিতরে হাইফেনটা তুলে ও দিব, সমস্ত পদে হাইফেন থাকবে। দ্বন্দ্ব সমাস চেনার খুব সহজ উপায় আছে, কিন্তু একটা জিনিসের শুধু একটু সমস্যা হয়, সেটা হচ্ছে অলুক দ্বন্দ্বতে। অলুক শব্দটাই তোমাদের মনে রাখতে হবে যে মূল শব্দের সাথে বিভক্তি যুক্ত হয়ে আমাদের অলুক সমাস তৈরি হয়। আর হচ্ছে দ্বিগু সমাস, দ্বিগু সমাসে সংখ্যাবাচক শব্দ দিয়ে শুরু হয়, পরপদ প্রাধান্য পায়, আর হচ্ছে কি থাকে, সেটা হচ্ছে যে সমাহার দিয়ে ব্যাস বাক্যটা তৈরি করতে হয়, ত্রিভুবন, ত্রিফলা, চৌরাস্তা, পঞ্চনদ ইত্যাদি। আর অব্যয়ভাব সমাসে ঠিক ওই পূর্বপদটা প্রাধান্য পায় আর উপসর্গ যোগে ঠিক হয়। আগামী ক্লাসে আমরা এই বাকি তিনটা যে সমাস আছে সেই তিনটা সমাস নিয়ে আলোচনা করব। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।